রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে সরকারে কে আছে না আছে সেটা নয়। নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে রাজবন্দীদের কারামুক্তি। অনেককে কিন্তু কারাগারে হত্যা করা হয়েছে। ইয়াং লিডার 40-45 বছর বয়স, তারা হৃদরোগে আক্রান্ত হয়ে বলা হয়েছে, কিন্তু আসলে কারাগারে তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে, জেল গেট থেকে অ্যারেস্ট করা হচ্ছে। একটা, আমি বলবো যে একটা জাহেলিয়াতের সময় বাংলাদেশ পার করে এসেছিল। আপনাদের অনেক নেতাকর্মী জেলে, তাদের কি কারণে জেলে রাখা হয়েছে সেরকম কোনো আইনি পদক্ষেপ দলগতভাবে আপনাদের আছে কিনা? এমনকি আপনাদের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, মানে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, সেটি নিয়ে আইনি চ্যালেঞ্জ করা, এরকম কোনো কর্মকাণ্ড আপনাদের আছে কিনা? মানে আইনগত আপনাদের তো মোকাবেলা করতে হলে সবগুলো দিকই একসঙ্গে মুভ করতে হয়। সো আইনগতভাবে আপনারা কি করছেন? দলের কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে? আপনাদের কর্মীদের, নেতাদেরকে আটক করে রেখেছে বিনা বিচারে, এটার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ আছে আপনাদের? আমাদের যারা নেতাকর্মীরা এখন কারাগারে আছে, আমরা যদি বাংলাদেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুসরণ করি এবং সেই প্রক্রিয়া অনুসারে কিন্তু তারা জামিন পাওয়ার অধিকার রাখেন। এখন সেটা আমি বলছি আইনের কথা। আইন অনুযায়ী তাদের সেই সাংবিধানিক অধিকার আছে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি বিগত তত্ত্বাবধায়ক, যেটা অন্তর্বর্তীকালীন খুনি ইউনূসের যে সরকার, সেই সরকার কিন্তু আইনে আমার অধিকার থাকা সত্ত্বেও তারা কিন্তু জামিন কাউকেই দেয়নি। তার উপরে আরেকটি তৈরি করেছে ক্যাঙ্গারু কোর্ট, যে আমাদের সিনিয়র নেতাদেরকে যেখানে আটকে রাখা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে যে অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধ, গণহত্যার দায়ে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত অপরাধ হয়েছিল সেইখানে আইন তারা অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করে আমাদের বিচার সেখানেও আবার করছে। তো একই অভিযোগে দুটো প্রক্রিয়া তারা চালু করেছে। একটা হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে, আর একটা আইসি ট্রাইব্যুনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আর একটা হচ্ছে সিআরপিসির অধীনে আমাদের পেনাল কোডে যে সমস্ত অপরাধের বিষয় আছে সেগুলোতে বিচার করছে। তো এই যে একটা দুটো বিষয়ে বিচার, দুটো ভাবে বিচার একই বিষয়, সেটা আসলে তো আইন অনুযায়ী সেটা সঠিক নয় এবং সেটা আইনসম্মত নয়, একেবারেই বেআইনি, অসাংবিধানিক। কিন্তু সেইগুলো তো এই ইউনূস সরকার তো পরোয়া করেই নাই, এবং সেটা যাতে করে তারা রক্ষা করতে পারে সর্বোচ্চ আদালতের একটা বড় বিচারকদের একটা অংশকে তারা জোরপূর্বক পদত্যাগ করিয়েছে। বাংলাদেশের ইতিহাসে যেটা হয়নি, অ্যাপিলেট ডিভিশন, আমাদের সুপ্রিম কোর্ট সেই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে গণহারে পদত্যাগ করিয়ে হাইকোর্ট থেকে কিছু বিচারপতিকে সেখানে প্রমোশন দিয়ে প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাইকে পদায়ন করা হয়েছে। আর হাইকোর্টের মধ্যে দলীয় মতাদর্শী তাদের সরাসরি অনেক আইনজীবীকে তারা রাতারাতি কোনো ধরনের যাচাই বাছাই না করে সেখানে কিন্তু বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে। তারা একটা প্রতিষ্ঠানে গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা প্রভাব বিস্তার করার জন্য সেই ধরনের নির্দেশনা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেই অবস্থায় আমরা বলবো যে যেখানে সর্বোচ্চ আদালত এখন রাজনৈতিক প্রভাবে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করে ফেলেছে, সেখানে গিয়ে একটি আইনি আপনার শুনানি করাটা অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি করেছে তারা। আর আমাদের সিনিয়র আইনজীবীদের কাউকে কিন্তু তারা আদালতে যেতে দিচ্ছে না। শত শত আইনজীবীকে তারা গ্রেফতার করেছে, যেখানে আইনজীবী গ্রেফতার হয়ে যাচ্ছে এবং তাদের মতাদর্শী আইনজীবী ছাড়া কিন্তু কোর্টে মুভ যেখানে করতে দেওয়া হচ্ছে না, সেখানে আদালতে গিয়ে এই বিষয়ে সুরাহা হবে না। এবং এটা একটা রাজনৈতিক বিষয়, বেআইনি, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সুরাহাটা আসলে হবে না। গায়ের জোরে যেহেতু করা হয়েছে, রাজনৈতিক প্রক্রিয়াটা আমরা সেটা জানি কখন কি করতে হবে, সেটা আমাদের সিনিয়র লিডারশিপ যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে হবে। তবে আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যারা আইনজীবীদের সাথে জুনিয়ররা যারা ছিলেন, অনেকেই মাঠে কিন্তু নেমেছেন, আদালতে ফাইট করছেন, সংগ্রাম করছেন, আন্দোলন করছেন এবং অনেকাংশে সফলও হচ্ছেন। আর আমাদের যেটা মানে জুডিশিয়ারি, আমাদের যে জুডিশিয়াল ক্যাডার, সেখানে তো আসলে ক্যারিয়ার জাজরা থাকেন, তাদের উপরে ব্যাপক চাপ দেওয়া হচ্ছে যে
জামিনযোগ্য অপরাধের জামিন দেওয়া হলে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে, জামিন দেওয়া হলে ট্রান্সফার করে দেওয়া হবে, এই ধরনের হুমকি ধামকি আসিফ নজরুলের মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে তখন দেয়া হতো। এখন নতুন আইনমন্ত্রী হয়েছেন, তিনি একজন আইনজীবী ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে মানে আইনজীবীদের মধ্যে কিন্তু তার একটা অবস্থান ছিল জনাব আসাদুজ্জামানের, যে তিনি আইনজীবী, যদিও বা বিএনপি মতাদর্শী একটা রাজনৈতিক ঘরানার তিনি ছিলেন, তবে তার যে ছাত্র জীবনের যে রাজনীতি, সেটা যে সরাসরি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, এটাও একটা মানে আলোচনা আছে। সেদিক থেকে তার কাছে কিছুটা প্রত্যাশা অনেকেই করেন যে এইভাবে করে বিচারকদের ট্রান্সফারের নাম করে হুমকি ধামকি দিয়ে হয়তো বা তিনি সেই কাজগুলো করবেন না, একটা এখনো তো সেই প্রত্যাশাটা আছে। তো এই প্রেক্ষিতে যারা আমাদের ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি গুলোতে, সেখানে আমাদের আইনজীবী যারা ভাই বোনরা আছেন তারা চেষ্টা করছেন, তাদের পক্ষ থেকে কাজগুলো কিন্তু যথাযথভাবে হচ্ছে। এখন বিচারকদেরকে যদি হুমকি দিয়ে জামিন দিতে দেয়া না হয়, সেটা তো একটা মেজর ইস্যু। আর তাই আমরা বলবো আমাদের রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে সরকারে কে আছে না আছে সেটা নয়, নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে রাজবন্দীদের কারামুক্তি। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান চ্যালেঞ্জ, কারণ এটা তাদের বেসিক হিউম্যান রাইটস এর সাথে তাদের সম্পর্কিত। আমাদের অনেক সিনিয়র লিডার, আপনি জানেন যে আমির হোসেন আমু একদম প্রথিতযশার আইনজীবী বাংলাদেশের, আমাদের রাজনীতিবিদ, তিনি, তাকে যেভাবে করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, আমাদের প্রেসিডিয়ামের অনেক সদস্য, আমাদের অনেক এমপিদেরকে, এবং অনেকে মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে কারাগারে, নুর মজিদ মাহমুদ হুমায়ুন থেকে শুরু করে আমাদের রমেশ চন্দ্র সেন থেকে শুরু করে অনেককে কিন্তু কারাগারে হত্যা করা হয়েছে। ইয়াং লিডার, 40-45 বছর বয়স, তারা হৃদরোগে আক্রান্ত হয়ে বলা হয়েছে, কিন্তু আসলে কারাগারে তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে, জেল গেট থেকে অ্যারেস্ট করা হচ্ছে। একটা, আমি বলবো যে একটা জাহেলিয়াতের সময় বাংলাদেশ পার করে এসেছিল। এখন নতুন যেই যারা দায়িত্ব নিয়েছেন, তারাও একই কাজটা যদি কন্টিনিউ করেন, আগের সরকার ম্যান্ডেটহীন বেআইনি তারা 18 মাস ছিল, তো নতুন সরকার যদি তারা একই কাজের ধারাবাহিকতা করেন, আপনি মানে বেশি দূর দেখতে হবে না, অত্যাচারী সরকারের, বেআইনি সরকারের মেয়াদ কিন্তু ছোট হয়। আমরা 1-11 কালীন সরকারের সময় দেখেছিলাম 2 বছর তারা কাটাতে পেরেছিল। খুনি ইউনূসের সরকার 2 বছরও কিন্তু পারেনি। এখন নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তিনি যদি মনে করেন যে এই ধারাবাহিকতাটা তিনি বজায় রাখবেন, যে পূর্বের যে তার আগের পূর্বসূরি খুনি ইউনূসের যে জিঘাংসামূলক চিন্তা ভাবনা, তাহলে রাষ্ট্র তিনি পরিচালনা করতে পারবেন না। প্রতিশোধ পরায়ণতা, মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগের উপরে নির্যাতন নিষ্পেষণ করে কিন্তু রাষ্ট্র পরিচালনা বেশি দিন তিনিও করতে পারবেন না। আমাদের প্রত্যাশা হচ্ছে নির্বাহী বিভাগের মধ্যে প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট, সেখানে শুভবুদ্ধির উদয় হোক, আইনের শাসনের প্রশ্নে, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে তাদের হস্তক্ষেপ না হোক। আমাদের যারা কারাবন্দী আছেন রাজবন্দী হিসেবে, তাদেরকে হাজার হাজার মামলা দেয়া হয়েছে, তারা জামিন পাক, তাদের মানবাধিকারের প্রতি সম্মান দেখানো হোক। আমাদের সময় তো বিএনপির নেতৃবৃন্দ জামিন পেয়েছে, নিয়মিত জামিন পেয়েছে, মামলা হয়েছে, জামিন পেয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যাদেরকে কারা অন্তরীণ করা হয়েছিল, আমাদের সরকারের সময় কিন্তু তারা সকলেই জামিনে বেরিয়েছিলেন। বিএনপি, জামায়াত ইসলামীর অনেক নেতৃবৃন্দ তারা কারাগারে গিয়েছেন, জামিন পেয়েছেন, কারাগারে থাকা অবস্থায় তাদের যে প্রাপ্য সুবিধা সেগুলো পেয়েছেন। কারাগারে থাকা অবস্থায় কেউ অভিযোগ করতে পারবে না তাদের উপর নির্যাতন করা হয়েছে, কেউ মারা গিয়েছেন পুলিশ হেফাজতে বা কারা হেফাজতে, আমাদের সাথে তো সেটা করা হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা, এই সরকার এসেছে এখন 1 মাস কিছুদিন হয়েছে, সকলেই কিন্তু একটা অবজারভেশনে আছে যে তারাও কি জঙ্গিদের মতো আচরণ করবে কিনা। আমার বিশ্বাস বা কিছুটা প্রত্যাশা, আমি বলবো রাজনৈতিক দলের যেহেতু রাজনৈতিক সরকার এসেছে, ন্যূনতম পলিটিক্যাল কার্টিসি যেটা আমরাকে বলি, সেটা তারা দেখানোর মানসিকতা থাকা উচিত। কিন্তু এখন কিন্তু আমরা বেশ আশাহতই হচ্ছি নানান ধরনের মন্তব্যের ক্ষেত্রে, নানান ধরনের গ্রেফতারের ক্ষেত্রে। আপনি দেখবেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারী জিন্না সাহেব, জাতীয় পার্টির নেতা বগুড়ার, সে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার প্রতিপক্ষ সেখানে মন্ত্রী হয়েছেন, তাকে গ্রেফতার করে ফেলা হলো হঠাৎ করে। আজও আমরা দেখেছি আওয়ামী লীগের একজন নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। এই যে মব এখনো চলছে, এটা
কতদিন ধরে তারা রাখবেন, এখনো সেনাবাহিনী তাদের মাঠে রেখে যদি তারা সেটা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদেরকে তো রাজনৈতিক একটা ঐক্যমত সৃষ্টি করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার সপক্ষের শক্তি, তাদের সকলের মধ্যে ঐক্যমত সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ এবং তার যে সংশ্লিষ্ট আমাদের রাজনৈতিক দলগুলো, তাদের সাথে ঐক্য করে সমন্বয় করে অপশক্তিকে প্রতিহত করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে আপনি ঐক্য করুন বা না করুন, রাজনীতির যে বেসিক অধিকার সেটা যদি আপনি নিষেধাজ্ঞার পর্যায়ে দিয়ে রাখেন, তাহলে যেটা হবে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নানান সরকারি বাহিনী তারা গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। গ্রেফতার করার কারণে আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট অন্যান্য রাজনৈতিক দল, শুধু আওয়ামী লীগের কথা বলছি না, জাসদ আছে, বাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, জাতীয় পার্টি আছে, তারা কেউই কিন্তু রেগুলার পলিটিক্যাল প্রসেসে অংশগ্রহণ করতে পারছে না। যার ফলে উগ্রবাদী, মৌলবাদী, তৌহিদি জনতার নাম করে এবং এই যে ইউনুস পার্টি, এনসিপি, তারাই কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল স্পেসে বিচরণ করছে। এটা যদি হতে থাকে তাহলে কিন্তু সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা করাটা অনেক কঠিন হয়ে যাবে। তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা স্বাভাবিক রাজনীতির পথে উন্মুক্ত করুক, তাহলেই কিন্তু সরকার একটা স্পেস পাবে। আমরা বলছি না রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের স্পেস করে নিব, তারা তাদের যদি স্পেস চায় আমাদেরকে কিন্তু সেই নিষেধাজ্ঞা